হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেমিস্ট্রি ক্লাস। আচ্ছা, আজকে আমরা অ্যাটমিক স্ট্রাকচার পড়ব। অ্যাটমিক স্ট্রাকচার পড়ার আগে আমি একটা ছোট্ট কথা বলবো। সেটা হচ্ছে, আগের দিন আমরা যখন পড়ছিলাম, পড়তে পড়তে গেলুসাকের গ্যাস আয়তন সূত্র পড়েছি। গেলুসাকের গ্যাস আয়তন সূত্রে পূর্ণ সংখ্যার সরল অনুপাত, এই কথাটা আমরা ইউটিলাইজ করেছি। তো এই কথাটার আমার মনে হলো এই কথাটাকে আরেকটু ভালো করে এক্সপ্লেন করাটা দরকার, নইলে অনেক সময় একটা কনফিউশন তৈরি হয়ে যাবে। তো পূর্ণ সংখ্যার সরল অনুপাত, এই কথাটার মানে কি? পূর্ণ সংখ্যা সরল অনুপাত, আচ্ছা পূর্ণ সংখ্যা মানে কি? কথাটা খুবই সাদাসিধে, কিন্তু ছোট ছোট জিনিসগুলোই আমাদের মধ্যে অনেক সময় অনেক কনফিউশন তৈরি করে দেয়, তাই না? তাহলে পূর্ণ সংখ্যা কথাটার মানে কি? আমরা জানি, সংখ্যা তত্ত্বতেই আমরা পড়েছি, পূর্ণ সংখ্যা যে পূর্ণ কথাটার মানে কি? একটা সম্পূর্ণ মানুষ। একটা সম্পূর্ণ মানুষ মানে কি? তার মধ্যে ভালো খারাপ সব গুণই থাকবে। সেরকম পূর্ণ সংখ্যা মানে হচ্ছে নেগেটিভ পজিটিভ সব মিলে হচ্ছে পূর্ণ সংখ্যা। মানে মাইনাস থেকে শুরু করে, মাইনাসের এই সাইডে যতগুলো সংখ্যা আছে সবাই, যেমন -9, -8, -7, -6, এরকম করে করে 0, +1, +2, +3, এরকম করে 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 যত সংখ্যা আছে সবাই হচ্ছে পূর্ণ সংখ্যা। ঠিক আছে? আর সরল অনুপাত কথাটার মানে কি? আচ্ছা, সরল অনুপাত আমরা জানি, যেমন অনুপাত x:y, বলছি তো। সরল অনুপাত কথাটার মানে কি? মানে হচ্ছে একজনের সাথে অন্যজন যখন সরলভাবে সম্পর্কিত, মানে একজন বাড়লে অন্যজনও বাড়বে, সরল সম্পর্ক। আবার আরেকটা হয় ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক মানে কি? মানে x:1/1, মানে একজন বাড়লে অন্যজন কমবে। অনুপাত কথাটার মানে হচ্ছে এই যে x প্রপোর্শনাল টু y, ঠিক আছে? অর্থাৎ একজন বাড়লে অন্যজনও বাড়বে, x/y। আর x প্রপোর্শনাল টু 1/y, এটা হচ্ছে আমরা ইনভার্সলি প্রপোর্শনাল, মানে ব্যস্ত অনুপাত। y এর ভ্যালু যত বাড়বে, নিচের ভাগ মানে যাকে দিয়ে ভাগ করছো ভাজক, সেই ভাজকের পরিমাণ যত বাড়বে, এই ভাগফলের পরিমাণ কি হবে? কমবে। অর্থাৎ এটাই তো ভাগফল। আমি বলছি সাপোজ 10/2 ইজ ইকুয়াল টু কত? 5, অ্যান্ড 10/5 ইজ ইকুয়াল টু 2। তাহলে নিচের এই ভাজকের পরিমাণটা যখনই বেড়ে গেল, 2 থেকে 5 হয়ে গেল, তখন ভাগফলটাও দেখো কমে গেল। এই সম্পর্কটা হচ্ছে তাহলে ব্যস্ত সম্পর্ক, এটা হচ্ছে সরল সম্পর্ক। ঠিক আছে? তাহলে আগের দিন যে আমরা একটা উদাহরণ নিলাম, যে H2 প্লাস O2 থেকে হচ্ছে গিয়ে জল, এটা যখন হলো 1:2:1:2, এই রেশিওতে তৈরি হচ্ছিল, আমরা এই উদাহরণটা ইউজ করেছিলাম। তো আমরা এখানে দেখছিলাম যে 2 আয়তন হাইড্রোজেনের সাথে 1 আয়তন অক্সিজেন বিক্রিয়া করে 2 আয়তন জল তৈরি করছে। ঠিক আছে? হাইড্রোজেনের আয়তন যত বাড়ানো হবে, হাইড্রোজেনের সাথে অক্সিজেন বিক্রিয়া করছে, মানে অক্সিজেনের আয়তনটাও বাড়াতে হবে, তার ফলে প্রোডাক্টের আয়তনও বাড়বে। অর্থাৎ মনে করো 2 থেকে যদি আমি 4 আয়তন করে দিই, তাহলে সেক্ষেত্রে অক্সিজেনটা আমার 2 আয়তন হয়ে যাবে এবং উৎপন্ন প্রোডাক্টটাও হয়ে যাবে 4 আয়তনের। ঠিক আছে? অর্থাৎ এরা আছে সরল সম্পর্কে। উদাহরণ আরেকটা দিচ্ছি, যেমন N2 প্লাস 3H2 থেকে হচ্ছে গিয়ে 2 অ্যামোনিয়া। এখানে নাইট্রোজেন কত অনুপাতে আছে? সামনে আছে 1, হাইড্রোজেন আছে 3 অনুপাতে, আর অ্যামোনিয়া আছে, উৎপন্ন হয়েছে 2 অনুপাত। তার মানে এখানে আয়তনের রেশিওটা হচ্ছে 1:3:2। ঠিক আছে? নাইট্রোজেনের আয়তন যদি 1 থেকে বাড়িয়ে 2 করে নেওয়া হয়, তাহলে প্রয়োজনীয় হাইড্রোজেন তখন 6 আয়তন লাগবে, এবং অ্যামোনিয়া কত আয়তনের তৈরি করবে? অ্যামোনিয়া তৈরি করবে 4 আয়তনের। ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে সরল সম্পর্ক মানে হচ্ছে গিয়ে পূর্ণ সংখ্যা, এগুলো প্রত্যেকটা পূর্ণ সংখ্যা, এবং সরল অনুপাত মানে হচ্ছে যত আয়তন আমি বাড়াবো, তত তার সঙ্গে যে আয়তনটা সম্পর্কিত থাকবে সেই আয়তনটাও বাড়বে। বিক্রিয়কের মধ্যে যদি আমি দেখি, তাহলে নাইট্রোজেনের আয়তন যদি আমি বাড়াই, তার সঙ্গে বিক্রিয়াকারী হাইড্রোজেনের আয়তনও বাড়াতে হবে, এবং তার ফলে উৎপন্ন যে পদার্থটা, সেটা যদি গ্যাস হয় অ্যাকর্ডিং টু গেলুসাক, তাহলে তার উৎপন্ন হওয়ার যে আয়তন সেটাও বেড়ে যাবে। ক্লিয়ার? যেমন এখানে হাইড্রোজেনের অনুপাত আমি 2 অনুপাতের জায়গায় যদি 4 অনুপাত করি, তার সাথে বিক্রিয়াকারী অক্সিজেনের আয়তন সেটাও বেড়ে যাচ্ছে, এবং এদের দুজনকার ফলে বিক্রিয়াজাত যে পদার্থ তার অনুপাতও বাড়ছে। কিভাবে বাড়ছে? না, পূর্ণ সংখ্যায় বাড়ছে, পূর্ণ সংখ্যার সরল অনুপাত। ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে এবার আমরা অ্যাটমিক স্ট্রাকচার শুরু করব। আচ্ছা,
তাহলে অ্যাটমিক স্ট্রাকচার যদি আমরা শুরু করি, তাহলে আমরা আমাদের অ্যাটমিক স্ট্রাকচার মানে পরমাণুর গঠন সম্পর্কে মোটামুটি আইডিয়া সবারই আছে কম বেশি। তো এই কথা বলতে গেলে অনেক কথাই উঠে আসে, যেমন প্রত্যেকেরই তো মনের মধ্যে কিউরিসিটি থাকে যে প্রত্যেকটা জিনিস কি দিয়ে তৈরি হয়েছে, এই জিনিসটাকে ভাঙলে আমরা কি পাবো। ছোটদের মধ্যে তো অনেক বেশি থাকে, সেই জন্য ভাঙাচোরার প্রবণতাও বেশি। যাই হোক, তো এটা অনেক পুরাকাল থেকে, অনেক অনেক বছর আগের থেকে অনেক দার্শনিকদের মনের মধ্যেও এই কোয়েশ্চেনটা তৈরি হয়েছিল যে আচ্ছা তাহলে প্রত্যেকটা পদার্থ কি নিয়ে তৈরি, কি আছে তাদের আদি যে কণা সেটা কি। বিজ্ঞানী নয়, দার্শনিক কনাদ বলে একজন দার্শনিক, তিনি প্রথম বলেছিলেন যে প্রত্যেকটা পদার্থর আদি যে কণা, সেই কণাটা হচ্ছে পরমাণু। তিনিই নাম দিয়ে গেছেন যে আদি একটা কণা যেটা অত্যন্ত ছোট, ক্ষুদ্রতম কণা, তাকে বলছেন তিনি পরমাণু, তিনি বলে গেছিলেন। তো যাই হোক, এবার তারপরে যখন আমাদের বিজ্ঞানের বৈজ্ঞানিক চর্চা শুরু হলো, তখন দার্শনিক কণাদের নাম কোথাও বলা হয় না, শুধুমাত্র বলা হয় যে তিনি পরমাণুর নামকরণ করেছেন। তো প্রথম ডাল্টন বলেছিলেন, ডাল্টন প্রথম পরমাণুর ব্যাখ্যা দিয়েছিলেন। তিনি কি বললেন যে পদার্থগুলোকে যখন আমরা ভাঙতে শুরু করব, কোনো একটা পদার্থ, মনে করো এই বাড়িটা কি নিয়ে তৈরি হয়েছে, বাড়িটাকে যদি আমরা ভাঙি, পুরো আমার এই যে পুরো বাড়িটা, তাকে যদি আমি ভাঙি তাহলে আমি দেয়াল পাবো, এক একটা দেয়ালকে যদি ভাঙি তাহলে এক একটা ইঁট পাবো। তাহলে আমি বলতে পারি যে আমাদের বাড়ির একক হচ্ছে, একক কথাটা আগের দিন আমরা বলছিলাম, একক মানে এক, যেটা পরপর অনেক সমন্বয়ে কোনো একটা বড় পদার্থ তৈরি করে, বড় জিনিস তৈরি করে। একক মানে এক, ইউনিটি। তাহলে বাড়ির ইউনিটি কি না, একটা ইঁট। সেই রকম কোনো একটা পদার্থকে ভাঙলে তার এককটা কি হবে, বিজ্ঞানী জন ডাল্টন বলছেন যে সেটা হচ্ছে একদম ছোট্ট একটা কণা, ক্ষুদ্রতম কণা, তাকে আর ভাঙা যাবে না। মানে কোনো একটা পদার্থকে ভাঙতে শুরু করলে আমরা পদার্থের সেই ক্ষুদ্রতম কণা পেয়ে যাই, যাকে আর ভাঙা যায় না, সেইটাই হচ্ছে পরমাণু। ঠিক আছে, এবং এই বিজ্ঞানী ডাল্টন বলছেন কিন্তু, ঠিক আছে, বিজ্ঞানী ডাল্টন বলছেন যে সেটাই হচ্ছে পরমাণু, এবং ওই পরমাণুটার মধ্যে ওই পদার্থটার সমস্ত ধর্ম বর্তমান থাকে। কথাটার মানে আমি ক্লিয়ার করে দিই। আচ্ছা, এই ডাল্টন বা অ্যাভোগাড্রো এই সমস্ত কথা বলার আগে একটু পরমাণু আসলে কি, অণু আসলে কি, অর্থাৎ বর্তমান দিনে পরমাণুর ধারণা এবং অণুর ধারণাটা আমরা একটু ক্লিয়ার করে দিই। ঠিক আছে, তারপর অতীতের কথা আলোচনা করবো। তাহলে পরমাণুকে আমরা বলবো অ্যাটম, আর হচ্ছে কি অণুকে আমরা বলবো মলিকিউল। ঠিক আছে, অ্যাটম অ্যান্ড মলিকিউল। তাহলে পরমাণু কি আর অণু কি, মনে করো একটা জলের ড্রপলেট। ঠিক আছে, একটা এক বালতি জল থেকে তুমি জলকে ভাঙবে, তাহলে তুমি একটা জলের ড্রপলেট তুলতে পেরেছো। ওই ড্রপলেটটা কিন্তু অণু বা পরমাণু নয়। ওই ড্রপলেটকে ভাঙলে ওই ড্রপলেটের মধ্যে অসংখ্য জলের অণু আছে। ঠিক আছে, তাহলে জলের সংকেত কি আমরা সবাই জানি, H2O। ঠিক আছে, জলের সংকেত কি না, H2O। এখানে আমরা সবাইকে মোটামুটি চিনি, এখন তো চিনি। এখানে হচ্ছে এটা হাইড্রোজেন, এটা হচ্ছে অক্সিজেন। এখানে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে 2, অক্সিজেনের সংখ্যা হচ্ছে 1। কিন্তু সংখ্যাটা কার, অণুর না পরমাণুর, সেটাই আমরা দেখছি। এক বালতি জলের মধ্যে থেকে আমরা এই যে এখানে প্রচুর H2O আছে, তার মধ্যে এই একটা যে H2O তুলেছি, এইটা হচ্ছে গিয়ে অণু, এই পুরোটা হচ্ছে গিয়ে অণু, H2O। ঠিক আছে, এবং এই H2Oটাকে ভাঙলে আমরা কি পাবো, এই H2Oটাকে ভাঙলে আমরা পাচ্ছি দুটো হাইড্রোজেন আর একটা অক্সিজেন। এই যে H and O, এইটা হচ্ছে গিয়ে পরমাণু। ক্লিয়ার হয়েছে, এইটা হচ্ছে গিয়ে পরমাণু। হাইড্রোজেন আর অক্সিজেন জিনিসটা কি না, হাইড্রোজেন গ্যাস আছে, গ্যাসের একটা অণু হচ্ছে H2, অক্সিজেন হচ্ছে O2। ঠিক আছে, H2 হচ্ছে হাইড্রোজেনের অণু, অক্সিজেনের অণু হচ্ছে O2। অর্থাৎ পদার্থকে ভাঙতে শুরু করলে পদার্থের যে ক্ষুদ্রতম কণাটা পাওয়া যায়, যার মধ্যে ওই পদার্থটার সমস্ত ধর্ম বর্তমান থাকে, সেটা আসলে হচ্ছে অণু। ঠিক আছে, এবং এই অণুকে ভাঙলে আমরা পাই পরমাণু, অণুকে ভাঙলে আমরা পাই পরমাণু। ঠিক আছে, হ্যাঁ, তাহলে বলছিলাম কি যে জল এই H2O, এটা হচ্ছে কি জলের অণু, এবং এই অণুকে আমরা ভাঙলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে পরমাণু।
তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেন, তাহলে হাইড্রোজেন তো একটা আলাদা পদার্থ, অক্সিজেন তো একটা আলাদা পদার্থ। তাহলে হাইড্রোজেনের অণুকে না H2, অক্সিজেনের অণু হচ্ছে O2। অর্থাৎ দুটো হাইড্রোজেন পরমাণু মিলে বা H আর H মিলে একটা বন্ধন দিয়ে হাইড্রোজেনের অণু তৈরি করেছে। সিমিলারলি দুটো অক্সিজেনের পরমাণু মিলে তাদের মধ্যে একটা বন্ধন আছে, ঠিক আছে। এবার এই যে দাগগুলো দিচ্ছি এগুলো হচ্ছে এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন, এগুলো সম্বন্ধে আমরা পরে পড়বো। আপাতত একটু জেনে রাখো যে দুটো অক্সিজেনের পরমাণু মিলে একটা অক্সিজেনের অণু তৈরি করছে, ঠিক আছে। যেমন জল, তাহলে জল কিভাবে তৈরি হচ্ছে না দুটো হাইড্রোজেনের পরমাণু আর একটা অক্সিজেনের পরমাণু মিলে অণু তৈরি করছে, ঠিক আছে। তাহলে জলকে ভাঙলে মানে জলের একটা অণুকে ভাঙলে আমরা যে হাইড্রোজেন আর অক্সিজেনের পরমাণু পাচ্ছি, হাইড্রোজেন আর অক্সিজেনের পরমাণুর মধ্যে যা যা ধর্ম, তা ধর্ম কি জলের? নিশ্চয়ই না। জলের ধর্ম আলাদা। জল কি? জল তরল, জলের কোনো রং নেই, জলের কোনো গন্ধ নেই, জলের কোনো স্বাদ নেই। আবার অক্সিজেন আর হাইড্রোজেন হচ্ছে গিয়ে গ্যাস। এখানেই তো বেসিক পার্থক্য তৈরি হয়ে গেল। হাইড্রোজেন যেরকম গ্যাস, হাইড্রোজেনের ভর যেরকম, হাইড্রোজেনের আকার আকৃতি যেরকম, অক্সিজেনের নিশ্চয়ই সেরকম নয়। হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে আকারের কিছুটা পার্থক্য আছে, ঠিক আছে। তাহলে হাইড্রোজেন আর অক্সিজেনের ধর্মের সাথে জলের ধর্ম মিলছে না। তার মানে এটা আমার হচ্ছে গিয়ে জলের অণু আর এটা জলেরই পরমাণু, ঠিক আছে। জলের থেকেই পরমাণু পেলাম। কার কার পরমাণু পেলাম? দুটো আলাদা আলাদা পদার্থের পরমাণু পেলাম, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি পদার্থের সেই ক্ষুদ্রতম কণা যার মধ্যে ওই পদার্থটার সমস্ত ধর্ম বর্তমান থাকে সেটা হচ্ছে অণু। এবং অণুকে ভাঙলে আমরা যেগুলো পাই তার মধ্যে ওই পদার্থটার সমস্ত ধর্ম থাকতেও পারে আবার নাও থাকতে পারে, তাকে আমরা বলছি পরমাণু। আমি এই যে বললাম এর যা যা ধর্ম এর তাই ধর্ম নয়, তাহলে এই তো দেখতে পাচ্ছি পরমাণুর ধর্ম পদার্থটার অণুর ধর্মের সাথে বা পদার্থটার ধর্মের সাথে ম্যাচ করছে না। তাহলে আমি এক্ষুনি যে বললাম যে ওর ধর্মের সাথে মিল থাকতেও পারে নাও পারে, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে হাইড্রোজেনকে ভাঙলেও তো হাইড্রোজেনের পরমাণু পাবো, তাই না? হাইড্রোজেনকে ভাঙলেও হাইড্রোজেনের পরমাণু পাবো। এই যে পরমাণুটা এটা স্বাধীনভাবে থাকবে না, সত্যি কথায় এটা প্রকৃতিতে স্বাধীনভাবে ঘুরে বেড়াবে না, হাইড্রোজেনের অণু হিসাবেই থাকবে। কিন্তু হাইড্রোজেনের অণুর ধর্মের সাথে হাইড্রোজেনের পরমাণুর ধর্মের কিছু মিল থাকবে, ঠিক আছে। আবার সবচেয়ে বড় কথা, যেমন একটা ভালো উদাহরণ দিই, যেমন আয়রন, লোহাকে ভাঙলে শুধু লোহাকে যদি আমরা ভাঙতে শুরু করি তাহলে যে স্মলেস্ট পার্টিকেলটা পাবো সেটা লোহাই পাবো, অর্থাৎ এফিটাই হচ্ছে লোহার অণু, এফিটাই হচ্ছে লোহার পরমাণু, অর্থাৎ এক পরমাণুযুক্ত অণু, ঠিক আছে। তাহলে আয়রন বা যে কোনো ধাতু সোনা, রূপো, প্ল্যাটিনাম, ঠিক আছে, বা হচ্ছে গিয়ে কপার, যে কোনো ধাতু এরা প্রত্যেকে এক পরমাণু অণু। মানে এদেরকে ভাঙতে শুরু করলে আমরা যে অণুটা পাবো সেটার মধ্যে একটাই পরমাণু আছে, মানে যে অণু সেই পরমাণু। তাহলে অণুর মধ্যে যা যা গুণ আছে তাদের পরমাণুদের মধ্যেও তাই গুণ আছে এবং সেই পদার্থটার মধ্যেও তাই গুণ আছে। এবার গুণ কথাটার মানে কি? ধর্ম, প্রপার্টিজ কথাটার মানে কি? ধর্ম কথাটার মানে কি? ধর্ম মানে হচ্ছে তার গলনাঙ্ক, তার স্ফুটনাঙ্ক, তার বর্ণ, তার গন্ধ, ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম, তার বিক্রিয়া করার প্রবণতা, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? ও আরেকটা কথা, বিক্রিয়া করার প্রবণতা যেহেতু বললাম সেহেতু আরেকটা কথা বলে দিই। তাহলে আমরা কি বললাম? কোনো একটা পদার্থকে ভাঙতে যে স্মলেস্ট পার্টিকেলটা পাবো যার মধ্যে ওই পদার্থটার সমস্ত ধর্ম বর্তমান থাকবে সেটা হচ্ছে অণু। এবং অণুকে ভাঙলে আমরা যেগুলো পাবো সেগুলো হচ্ছে কি? পরমাণু, ঠিক আছে। যেমন আরেকটা বলে দিই, যেমন CH4, মিথেনকে ভাঙলে আমরা কি পাবো? একটা কার্বনের পরমাণু পাবো, কার্বনের অ্যাটম পাবো আর চারটে হাইড্রোজেনের অ্যাটম পাবো, ঠিক আছে। তাহলে আমরা কি বলছি যে স্মলেস্ট পার্টিকেল যার মধ্যে ওই পদার্থটার সমস্ত ধর্ম বর্তমান থাকে সেটা হচ্ছে অণু। এবং ওই পদার্থটাকে ভাঙলে আমরা যা পাই তা পরমাণু। পরমাণুর মধ্যে ওই পদার্থটার সমস্ত ধর্ম থাকতেও পারে আবার নাও থাকতে পারে, এখানে যেমন নেই। এদের যা ধর্ম এর ধর্ম আলাদা, অথচ এখানে আছে। ক্লিয়ার হয়েছে? এখানে আছে সমস্ত। আচ্ছা, এগুলো যেমন ধাতু থেকে পেলাম এক পরমাণু কোনো, সেরকম কিছু অধাতুও আছে। অধাতু যেমন কার্বন, ঠিক আছে, এক পরমাণু কোনো, একটাই পরমাণু।
হ্যাঁ, এবং আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে গিয়ে তাহলে পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে ওই পদার্থের সমস্ত ধর্ম থাকে, সেটা অণু, এবং অণুকে ভাঙলে যে পরমাণু পায়, এই পরমাণুগুলোই আসলে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, অণু করে না। অণু ভেঙে পরমাণু হয়, সেই পরমাণুই রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, সে যারই হোক। ঠিক আছে, এক পরমাণুদের ক্ষেত্রে কি হয়, এক পরমাণু তো একটাই পরমাণু, ওটাই তার পরমাণু, মানে লোহা লোহা ভাঙতে 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 একদম পরমাণু আকারে প্রত্যেকের থেকে বিশ্লিষ্ট হয়ে যাবে, প্রত্যেকে পরমাণু আকার ধারণ করবে, তারপরে বিক্রিয়া করবে। মানে লোহার, মনে করো এটা একটা শক্ত টুকরো নিয়েছি, তাকে হিট দিয়ে আগে তোমাকে ভেঙে প্রত্যেকটা পরমাণুকে আলাদা করতে হবে, এই পরমাণুগুলো একটা একটা করে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। জল রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, জল আগে ভাঙবে হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেনের পরমাণুতে, তারপর তারা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। তাহলে অণু আর পরমাণু সম্পর্কে আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এইবার আমি আসবো ইতিহাসে। ঠিক আছে, আজ আরেকটা কথা, সেটা হচ্ছে এই যে আমি বললাম যে হাইড্রোজেন অণু এবং তার পরমাণু হচ্ছে হাইড্রোজেন, অক্সিজেন অণু তার পরমাণু হচ্ছে অক্সিজেন, তারপর হচ্ছে গিয়ে মনে করো ফ্লুরিন, তার পরমাণু ফ্লুরিন, ওকে, এফ। ঠিক আছে, তারপর মনে করো সালফার, S8। এটা হচ্ছে দ্বিপারমাণবিক অণু, এটা হচ্ছে 8টা পরমাণু নিয়ে গঠিত হয়েছে একটা অণু, সালফারের 8টা পরমাণু নিয়ে গঠিত হয়েছে একটা অণু। তাহলে এর পরমাণু হচ্ছে সালফার, 8টা পরমাণু আছে এটা। ঠিক আছে, তারপরে মনে করো এরকম আছে অনেকগুলোই আছে। তো প্রকৃতিতে জল, অ্যামোনিয়া, ঠিক আছে, আয়রন, কপার, ওকে। তাহলে জলের পরমাণু কি কি লিখবে, হাইড্রোজেন আর অক্সিজেন, অ্যামোনিয়ার হচ্ছে নাইট্রোজেন আর হাইড্রোজেন, আয়রনের আয়রনই, কপারের তো কপার, আচ্ছা C6H12O6, কে এটা, গ্লুকোজ। ঠিক আছে, এখানে কোন কোন পরমাণু আছে, কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। কার্বন কটা আছে, 6টা, হাইড্রোজেন 12টা, অক্সিজেন 6টা। এটা হচ্ছে একটা গ্লুকোজের অণু, এবং তার পরমাণু হচ্ছে 6টা কার্বন, 12টা হাইড্রোজেন, 6টা অক্সিজেন। ঠিক আছে, তো আমি এগুলো লিখছি কেন, এগুলো লিখছি আমাদের পরিবেশে যখন তুমি খুঁজে বেড়াবে, তখন কিন্তু অণুদের আমরা খুঁজে পাবো, পরমাণুদের পাওয়া যাবে না। পরমাণু কাদের পাওয়া যাবে, ওই যারা এক পারমাণবিক তাদেরকেই পাওয়া যাবে। ঠিক আছে, পরমাণু আর কাদের, সরি এটাও তো আবার মেটালিক বন্ড দিয়ে যুক্ত হয়ে থাকে, তাহলে পরমাণু হিসেবে কাদের পাওয়া যাবে কিছু নোবেল গ্যাসদের, যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, এদেরকে পাওয়া যাবে, জেনন, রেডন, এদেরকে পাওয়া যাবে। এরাও এক পারমাণবিক। ঠিক আছে, এদেরকে প্রকৃতিতে আমরা পরমাণু অবস্থায় পাই, কিন্তু অণু অবস্থায়তেই সমস্ত পরমাণুদেরকে পাওয়া যায় এক্সেপ্ট দিস। ঠিক আছে, এবার কেন, কি বৃত্তান্ত, এই সম্বন্ধে আস্তে আস্তে আমরা সেই দিকেই যাচ্ছি, এই সমস্ত কনসেপ্ট যাতে আমাদের ঠিকঠাক ক্লিয়ার হয়। তো যাই হোক, তাহলে প্রকৃতিতে পরমাণু অবস্থায় অ্যাটমিক স্টেটে কেউ সেইভাবে থাকতে পারে না, শুধুমাত্র নোবেল গ্যাস ছাড়া। ঠিক আছে, এরাই যে এক পরমাণবিক অণু, এরাই কিন্তু একটা ছড়িয়ে ছিটিয়ে থাকে না, এরা মেটালিক বন্ড দিয়ে, ধাতব বন্ধন দ্বারা খুব দৃঢ়ভাবে পরস্পরের সাথে যুক্ত হয়ে থাকে। ঠিক আছে, তাহলে অণু আর পরমাণু সম্বন্ধে এতটা পর্যন্ত আমাদের ক্লিয়ার হলো। এইবার আমরা যাচ্ছি ইতিহাসে। ঠিক আছে, আমরা তো বললাম যে কণা, পরমাণু নামটা দিলেন উনি, বললেন যে স্মলেস্ট পার্টিকেল, যেটা স্মলেস্ট পার্টিকেল তার নাম দিলেন পরমাণু। উনি তো আর বিজ্ঞানী ছিলেন না, উনি দার্শনিক, তাহলে বৈজ্ঞানিক মহলে তার খুব একটা আলোচনা নেই, যেহেতু তিনি নাম দিয়েছেন তাই আমরা তাকে সবাই স্মরণ করি অবশ্যই। এবার আসছেন জল ডাল্টন কি বললেন, যে সমস্ত পদার্থকে, কোনো একটা পদার্থকে যদি তুমি ভাঙতে শুরু করো, তাহলে যে স্মলেস্ট পার্টিকেলটা পাবো সেটাই ওই কণাদের নামানুযায়ী পরমাণু। ঠিক আছে, সেটাই কণাদের নামানুযায়ী পরমাণু। অর্থাৎ জল ডাল্টনের সময় অণুর কনসেপ্ট কিন্তু আসেনি, অণু তখনও এন্ট্রি নেয়নি, মঞ্চে আসেনি। ঠিক আছে, নাটক চলছে, শুধুমাত্র পরমাণু এসছে। পরমাণুর কথা তাহলে কি না, একটা পদার্থকে যখন আমরা ভাঙতে যে ছোট্ট পদার্থটা, কণাটা আমরা খুঁজে পেলাম, সেই কণাটাই হচ্ছে পরমাণু।
ঠিক আছে? তাহলে এই কণাটার মধ্যেই ওই পদার্থটার সমস্ত ধর্ম বর্তমান থাকবে, এটাই উনি বলছেন। তাহলে এটা কি? এটা হচ্ছে পরমাণু বা অ্যাটম। এবং এটার মধ্যে অ্যাটম হচ্ছে একটা গ্রিক ভাষা, এবং গ্রিক ভাষায় অ্যাটম কথাটার মানে হচ্ছে যাকে কাটা যায় না বা যাকে ভাঙা যায় না, যাকে আর ব্রেক করা যায় না। ঠিক আছে? এটাই হচ্ছে অ্যাটম। তো অ্যাটম সম্পর্কে উনি কি বললেন? যে পদার্থের সেই স্মলেস্ট পার্টিকেল যাকে আমরা ফার্দার আর ভাঙতে পারবো না, এবং যে পদার্থটাকে ভেঙে পড়ে এটা নিয়ে এলাম, ওই পদার্থটার সমস্ত ধর্ম থাকবে। যেমন মনে করো আমি একটা চিনিকে ভেঙে আমি যে কণাটা পাচ্ছি, স্মলেস্ট পার্টিকেলটা পাচ্ছি, সেটা হচ্ছে তার পরমাণু, এবং ওই পরমাণুটার মধ্যে তার সমস্ত ধর্ম থাকবে। এটা বিজ্ঞানী ডাল্টন বলছেন। বারবার বলছি, তখনও কিন্তু অণু আসেনি। ঠিক আছে? আচ্ছা, পরমাণু। তাহলে পরমাণু সম্পর্কে সহজ সরল কথা সব ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, এটা কি না অবিভাজ্য কণা, ভাঙা যাবে না। পরমাণু বাদ তাহলে কি না একের দাগে অবিভাজ্য। একের দাগে তোমরা নোট করতে পারো, কোনো অসুবিধা নেই, আমার সাথে সাথে নোট করো, তাহলে সময়টাও ওয়েস্ট হবে না। অবিভাজ্য, পরমাণুটা হচ্ছে অবিভাজ্য, তাকে আর ভাঙা যায় না। ঠিক আছে? এবার তিনি কি বললেন? যে এই পরমাণুগুলোকে তো আমরা ভাঙতে পারবো না। আচ্ছা, তাহলে পরমাণু দু রকমের। উনি বলছেন পরমাণু দু রকমের। আচ্ছা, পদার্থ কি কি পদার্থ হয় আমরা জানি? মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ হয়, জানি তো। তো মৌলিক পদার্থ কারা? না যাদের মূলটা একই। আর যৌগিক পদার্থ কারা? না অনেকগুলো মৌলিক পদার্থ মিলে যে সমস্ত পদার্থ তৈরি করেছে। যেমন মৌলিক পদার্থ হচ্ছে কি, মনে করো হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এরা হচ্ছে কি মৌলিক পদার্থ। আর যৌগিক পদার্থ যেমন হচ্ছে কি জল, অ্যামোনিয়া, হ্যাঁ, চিনি যেটা বললাম C12, H22, O11। ঠিক আছে? এরা সবাই ডাল্টনের ভাষায় পরমাণু, এক একটা পার্টিকেল এক একটা পরমাণু। ঠিক আছে? তাহলে পরমাণু উনি কি বলছেন? পরমাণু হচ্ছে দু রকমের, একটা হচ্ছে মৌলিক পরমাণু, একটা হচ্ছে যৌগিক পরমাণু। মৌলিক পরমাণু কারা? না মৌলিক পদার্থের যে স্মলেস্ট পার্টিকেল তারা হচ্ছে মৌলিক পরমাণু। আর যৌগিক পরমাণু কারা? না যৌগিক পদার্থের যেটা ক্ষুদ্রতম কণা, সেটাই হচ্ছে যৌগিক পরমাণু। ঠিক আছে? এবং উনি বলছেন এদেরকে কিন্তু আর ভাঙা যায় না। ঠিক আছে? এরা অবিভাজ্য। আবার উনি কি বলছেন? উনি বলছেন একই পদার্থে, মনে করো আমি হাইড্রোজেন নিচ্ছি, একই পদার্থে যতগুলো পরমাণু আছে, মনে করো তুমি এক হাঁড়ি হাইড্রোজেন গ্যাস নিলে। ঠিক আছে? এক হাঁড়ি হাইড্রোজেন গ্যাসের মধ্যে যতগুলো হাইড্রোজেনের পরমাণু থাকবে, প্রত্যেকটা হাইড্রোজেন পরমাণুর আকার একই হবে। আচ্ছা, সাইজ একই হবে, মানে আকৃতি একই হবে এবং ভর একই হবে। তাহলে কি আকার, আকৃতি এবং ভর এটা হচ্ছে কি একই। মানে প্রত্যেকটা হাইড্রোজেন পরমাণুর আকার, আকৃতি, ভর একই। মানে কি? মানে একই রকম পরমাণুর এক একটি মৌলের পরমাণুর ধর্মগুলি একই, এবং বিভিন্ন ধর্মের যে পরমাণু তাদের ধর্মগুলো সব আলাদা। কথাটার মানে কি? মানে হাইড্রোজেনের যা ধর্ম তার ধর্মের সাথে অক্সিজেনের ধর্ম মিলবে না, অক্সিজেনের যা ধর্ম নাইট্রোজেনের ধর্ম সেটা মিলবে না। মানে বিভিন্ন মৌলের পরমাণুগুলির ধর্ম বিভিন্ন, এবং একই মৌলের পরমাণুগুলির প্রত্যেকটা পরমাণুর ধর্ম একই, ভর একই, আকার একই। ঠিক আছে? আচ্ছা, আর উনি কি বলছেন? উনি বলছেন, আবার বলছি, উনি কিন্তু পরমাণুর কথা বলছেন। ঠিক আছে? আর উনি বলছেন যে বিভিন্ন পদার্থের, মৌলিক পদার্থের পরমাণুগুলি, বিভিন্ন মৌলিক পদার্থের পরমাণুগুলি পূর্ণ সংখ্যা সরল অনুপাতে যুক্ত হয়ে যৌগিক পদার্থের পরমাণু তৈরি করে, অণু নয়, পরমাণু তৈরি করে। উনি কি বলছেন? যে মনে করো জল যদি তৈরি হতে হয়, তাহলে জল তো একটা যৌগিক পরমাণু। উনি তো বলেই দিলেন এগুলো হচ্ছে মৌলিক পরমাণু, এগুলো হচ্ছে যৌগিক পরমাণু, তখনও অণু আসেনি। ঠিক আছে? তাহলে এই যৌগিক পরমাণু তৈরি করতে গেলে কাদের হেল্প নিয়ে করতে হবে? না মৌলিক পদার্থের পরমাণুদের হেল্প নিয়েই করতে হবে, এবং এরা সবসময় পূর্ণ সংখ্যা সরল অনুপাতে যুক্ত হয়ে জলটা তৈরি করবে, মানে যৌগিক পদার্থের পরমাণু তৈরি করবে। ঠিক আছে? যেমন হাইড্রোজেন আর অক্সিজেন, এরা পূর্ণ সংখ্যা সরল অনুপাতে যুক্ত হয়ে জল তৈরি করবে। এরা কখনোই কোনো পরমাণু তো ভাঙবে না, তাহলে এরা ভাঙবে না। ঠিক আছে? এটা বলেছিলেন। এবার আসছি, এই সম্বন্ধে আসবো। এবার আসছি যে এই যে অ্যাটমিক থিওরিটা তিনি দিলেন, জন ডাল্টন এত সুন্দর করে ব্যাখ্যা করলেন, তাহলে এর দ্বারা আমাদের উপকার আমাদের কি হলো, কিভাবে আমরা উপকৃত হলাম? প্রথমত হচ্ছে যে আমাদের
পরমাণু সম্বন্ধে কোনো ধারণা ছিল না। পরমাণু সম্পর্কে ধারণা ছিল না কথাটার মানে হচ্ছে যে কোনো পদার্থ কী নিয়ে তৈরি, তারা কিভাবে নিজেদের মধ্যে পরস্পর যুক্ত হয়ে আছে, এই সম্পর্কে কোনো আইডিয়া ছিল না। সে একটা আইডিয়া পাওয়া গেল। এটা আমরা বুঝতে পারলাম, আমরা যে সেই আগের দিন পড়লাম যে ভরের নিত্যতা সূত্র, অর্থাৎ ভরকে নতুন করে সৃষ্টি করা যায় না, ভরকে নতুন করে ধ্বংস করা যায় না, এটা যে আমরা পড়লাম, এটা ব্যাখ্যা করছে যে হ্যাঁ, পরমাণু নতুন করে, মানে বলছেন তো পরমাণু ভাঙা যায় না, পরমাণুকে আমরা ভাঙতে পারি না, ঠিক আছে। তারপরে সেটা কোথায় তৈরি হলো? সমস্যাটা তৈরি হলো এখানে। আগের দিন গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র পড়তে গিয়ে আমরা দেখলাম যে গে-লুসাক বলছেন যে গ্যাসীয় পদার্থ যদি তাপমাত্রা এবং চাপ রাখা হয়, আমি বারবার বলছি কোনো একটা রাসায়নিক বিক্রিয়া করতে গেলে কিছু কন্ডিশন থাকে। কি কি? মেনলি 3টে কন্ডিশন, একটা হচ্ছে চাপ, একটা হচ্ছে তাপমাত্রা, একটা হচ্ছে আয়তন, ঠিক আছে। তাহলে যদি সমচাপ এবং তাপমাত্রায় কোনো একটা গ্যাসীয় রাসায়নিক বিক্রিয়া করানো হয়, গ্যাসীয় অর্থাৎ যারা বিক্রিয়ক তারা গ্যাস হবে, ঠিক আছে, যারা বিক্রিয়ক তারা যদি গ্যাস হয়, তাহলে তাদের যে আয়তনের অনুপাত সেটা সরল অনুপাতে থাকবে। এটা আগের দিন গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র থেকে আমরা পেলাম, ঠিক আছে। এবার বার্জেলিয়াস কি বলছেন? উনি জন ডাল্টনের এই পরমাণুবাদ এবং গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র এই সব স্টাডি করে উনি তাহলে বলছেন যে তাহলে এরকমটা হতে পারে যে সমচাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে সমসংখ্যক পরমাণু থাকে। শোনা শোনা লাগছে না? কি বলছি না, সমচাপ এবং সম উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসের মধ্যে সমান সংখ্যক পরমাণু থাকে, অ্যাটম থাকে, ঠিক আছে। এটার মানে কি? এটার মানে হচ্ছে, মনে করো তুমি সমচাপ ও উষ্ণতায়, এটা একটা রুমের মধ্যে তাপমাত্রা এবং চাপ নির্দিষ্ট করে রেখে দিয়েছো, অর্থাৎ মনে করো তাপমাত্রা রেখেছো তুমি সাপোজ 35 ডিগ্রি সেন্টিগ্রেড এবং চাপ রেখেছো 1 অ্যাটমসফিয়ার, ঠিক আছে, এটা তুমি রেখেছো। এই বিকারেও এই তাপমাত্রা এই চাপ আছে, এই বিকারেও এই তাপমাত্রা এই চাপ আছে, এবং এই বিকারেও তাই আছে, ঠিক আছে। এখানে নেওয়া আছে হাইড্রোজেন গ্যাস, এখানে নেওয়া আছে অক্সিজেন গ্যাস, এখানে নেওয়া আছে সাপোজ অ্যামোনিয়া গ্যাস, ঠিক আছে। তাহলে সমচাপ এবং উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে, মনে করো এখানে 2 লিটার যদি তুমি হাইড্রোজেন গ্যাস নাও, এখানেও 2 লিটার নিয়েছো, এখানেও 2 লিটার নিয়েছো, ঠিক আছে। তাহলে সমান চাপ এবং তাপমাত্রায় সম আয়তন সকল গ্যাসের মধ্যে অণুর সংখ্যাও সমান, অর্থাৎ এখানে যতগুলো অণু থাকবে এখানেও ততগুলো থাকবে, এখানেও ততগুলো থাকবে। আমি ধরে নিচ্ছি সাপোজ এখানে যদি 10,000টা থাকে, এখানেও 10,000টা থাকবে, তাই না, এখানেও 10,000টা থাকবে। কে এর কথা আগের দিন বললাম? কিলো, আগের দিন বলেছি, ঠিক আছে। তাহলে এটা ক্লিয়ার হলো। বার্জেলিয়াস কি বললেন যে সমচাপ এবং উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক পরমাণু থাকে, ঠিক আছে। তাহলে বার্জেলিয়াস কি বলছেন? বার্জেলিয়াস বলছেন যে তাহলে এখানে গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র বলছে যে 2 আয়তন হাইড্রোজেন গ্যাস 1 আয়তন অক্সিজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে 2 আয়তন জল তৈরি করবে যখন উষ্ণতা এবং চাপটা কনস্ট্যান্ট থাকবে, স্থির থাকবে, ঠিক আছে। তাহলে 1 আয়তন হাইড্রোজেন গ্যাস 1/2 আয়তন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 1 আয়তন জল তৈরি করবে ঐকিক নিয়ম অনুযায়ী, ঠিক আছে। এবার বার্জেলিয়াস বলছেন, তিনি নিজে বললেন যে সমচাপ এবং উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসের সমান সংখ্যক অণু থাকবে, ঠিক আছে। তাহলে আমি ধরে নিচ্ছি যদি সমচাপ এবং উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে n সংখ্যক অণু থাকে, তাহলে এখানেও n সংখ্যক অণু আছে, এখানেও n সংখ্যক অণু আছে, এখানে কত সংখ্যক অণু থাকবে? n/2 সংখ্যক, সরি পরমাণু, তখন অণুর কথা আসেনি, পরমাণু, ঠিক আছে, পরমাণু, অণু নয় কিন্তু পরমাণু, বারবার বলছি। তাহলে আমি আবার শুরু থেকে বলছি যে 2 আয়তন হাইড্রোজেন গ্যাস 1 আয়তন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 2 আয়তন জল তৈরি করবে, ঠিক আছে। এটা গে-লুসাক, আগের দিন আমরা পড়েছিলাম, এটা হচ্ছে গে-লুসাকের কথা অনুযায়ী সমচাপ এবং তাপমাত্রায়। আর বার্জেলিয়াস এটা হচ্ছে গে-লুসাক, আর বার্জেলিয়াস বলছেন যে এটা, ঠিক আছে, সমচাপ এবং তাপমাত্রায় সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকবে। তাহলে
এবার উনি তাহলে একটা কথা ভাবলেন, উনি ভাবলেন যে আচ্ছা n সংখ্যক জলের পরমাণু তৈরি করতে গেলে তাহলে n সংখ্যক হাইড্রোজেন এবং n/2 সংখ্যক অক্সিজেন লাগবে। ঠিক আছে, তাহলে একটা জলের পরমাণু তৈরি করতে গেলে, একটা জলের পরমাণু তৈরি করতে গেলে একটা হাইড্রোজেনের পরমাণু লাগলো, পরমাণু n সংখ্যক পরমাণু, n/2 সংখ্যক পরমাণু, এটাও পরমাণু। ঠিক আছে, তাহলে একটি জলের পরমাণু তৈরি করতে গেলে কতগুলো হাইড্রোজেনের পরমাণু লাগবে? একটি। এতটা অবধি কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে অক্সিজেনের কতগুলো পরমাণু লাগবে? হাফটি। তাই তো, একটা জলের পরমাণু তৈরি করতে গেলে একটি হাইড্রোজেনের পরমাণু প্রয়োজন। অক্সিজেনের পরমাণু সেক্ষেত্রে কটা? হাফটা লাগবে। হাফ কথাটার মানে কি? পরমাণুকে তো বলে ভাঙা যাচ্ছে, এটা তো গোটা নেই, আর ভেঙে যাচ্ছে। আমাদের জন ডাল্টন কি বললেন? পরমাণুকে ভাঙা যায় না। বার্জিলিয়াস গেলুসাকের গ্যাস আয়তন সূত্র থেকে এসে ফেঁসে গেলেন, উনি দেখছেন আরে এ তো ভেঙে যাচ্ছে। তাহলে কি হলো? তাহলে বলা হচ্ছে যে তাহলে ডাল্টনের পরমাণুবাদটা দিয়ে আমরা গেলুসাকের গ্যাস আয়তন সূত্র তাহলে এক্সপ্লেন করতে পারছি না, কোথায় কিছু একটা সমস্যা হচ্ছে। এই সমস্যাটা সমাধান করার জন্যেই এলেন অ্যাভোগাড্রো। উনি বললেন তাহলে পরমাণুকে যখন ভাঙা যাচ্ছে তার মানে নিশ্চয়ই পরমাণু বিভাজ্য। ঠিক আছে, তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে উনি তখন দুটো ক্ষুদ্রতম পার্টিকেলের কথা, মানে অস্তিত্বের কথা উনি বললেন, দুরকম। একটা কি, উনি একটা বললেন যে না, একটা স্মলেস্ট পার্টিকেল পরমাণু ঠিক আছে, আরেকটা হচ্ছে কি অণুকে ভাঙা যায়, অণুকে ভেঙে আমরা পরমাণু পাচ্ছি। অর্থাৎ এই একটি পরমাণু, একটি জলের পরমাণু তৈরি করতে গেলে আমাদের যে হাইড্রোজেনের পরমাণুটা তো মানলাম ঠিক আছে, কিন্তু অক্সিজেনের যে অর্ধেকটা পরমাণু লাগছে এটা আসলে পরমাণু নয়, এটা অণু। অর্থাৎ পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে ওই পদার্থটির সমস্ত ধর্ম বর্তমান থাকে, সেটা হচ্ছে অণু। এবং অণুকে ভাঙা যায়, অণুকে ভেঙেই আমরা পরমাণু পাই, অণুকে ভেঙেই আমরা পরমাণু পাই। অর্থাৎ এই যে জল এতক্ষণ ধরে যাদেরকে আমরা পরমাণু পরমাণু করে এলাম, তারা আসলে কে? তারা অণু। তিনি বললেন, অ্যাভোগাড্রো বললেন যে ডাল্টন যাকে পরমাণু বলছেন ঠিক আছে, পরমাণু অবিভাজ্য কণা, এটাও আমি মেনে নিলাম, পরমাণু অবিভাজ্য কণায়, পরমাণু পদার্থের ক্ষুদ্রতম কণায় যেটা অবিভাজ্য, কিন্তু ওটা সেই কণাটা নয় যার মধ্যে পদার্থের সমস্ত ধর্ম থাকবে। পদার্থের সমস্ত ধর্ম যার মধ্যে থাকবে সেটাও একটা ক্ষুদ্রতম কণা, সেটা হচ্ছে অণু। তাহলে অণু হচ্ছে পরমাণুর দাদা, মানে বড়। পরমাণুকে ভেঙে আমরা অণু পাই। ঠিক আছে, অণুকে ভেঙে আমরা পরমাণু পাই। তাহলে জলকে ভেঙে জলের পরমাণু পাচ্ছি, এটা হচ্ছে কি? পরমাণু নয়, এটা হচ্ছে অণু। অণু আর পরমাণু সম্পর্কে আমি প্রথমেই বললাম, এটা হচ্ছে কি তাহলে? অণু। তাহলে পরমাণু নয়, এটা কি হয়ে যাবে? অণু। তাহলে এক অণু জল তৈরি করতে এক অণু হাইড্রোজেন গ্যাস এবং হাফ অণু অক্সিজেন গ্যাস লাগবে। এই হাফ অণু অক্সিজেন কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে একটি পরমাণু। এবার পরমাণু আর অণু সম্বন্ধে সমস্ত কথা আমি ভিডিও শুরুতেই বলেছি, তাহলে ক্লিয়ার হয়েছে। পরমাণুবাদ অণুবাদ দুটোই আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে, আচ্ছা এবার তাহলে আমি বলি, পরমাণুবাদ অণুবাদ ক্লিয়ার হয়েছে। এবার তাহলে আরেকবার ডাল্টনের প্রসঙ্গে যায়। তাহলে ডাল্টন যে পরমাণুবাদটা দিলেন, ওই পরমাণুবাদটার কিছু কিছু ভুল আমরা দেখতে পেলাম। ভুল কথাটা কি না, ডাল্টন বললেন যে তার পরমাণু হচ্ছে ক্ষুদ্রতম কণা। তাহলে পরমাণু ক্ষুদ্রতম কণা, এটা সঠিক, কিন্তু উনি যে বলেছিলেন যে সেই ক্ষুদ্রতম কণা যার মধ্যে পদার্থের সমস্ত ধর্ম থাকে, এই কথাটা সঠিক হলো না পরমাণুর জন্যে। ওটার একটা নতুন নাম হয়ে গেল কি? অণু। অণু হচ্ছে ক্ষুদ্রতম কণা যার মধ্যে পদার্থের সমস্ত ধর্ম থাকে, অণুকে ভেঙে আমরা পরমাণু পাই, এবং ওই পরমাণুর মধ্যে পদার্থটির সমস্ত ধর্ম থাকতেও পারে আবার নাও থাকতে পারে। এটাও আমি একটু আগে এক্সপ্লেন করলাম। ঠিক আছে, তাহলে এটা একটা ভুল। 2 নাম্বার হচ্ছে যে উনি বললেন যে একই মৌলের সমস্ত পরমাণুর ভর এবং ধর্ম একই। আমি একটু এক্সপ্লেন করছিলাম না যে এইরকম
যেমন হাইড্রোজেন, অক্সিজেন, অ্যামোনিয়া, একই মৌলের সমস্ত পরমাণুর ভর এবং ধর্ম একই। যেমন হাইড্রোজেনের একটি পরমাণুর যা ভর যা ধর্ম, সমস্ত পরমাণুগুলোর ভর এবং ধর্ম একই, এটা ডাল্টন বলছিলেন। এটাও একটু ভুল আছে। যেমন একই হাইড্রোজেন পরমাণু ঠিক আছে, কিন্তু হাইড্রোজেনের আইসোটোপ বলে আমরা পড়েছি ছোটবেলায়, আবার পড়বো, যাই হোক, হাইড্রোজেনের 3টে আইসোটোপ পাওয়া যায়, তাই না? H11, H12 অ্যান্ড H13, ঠিক আছে? প্রোটিয়াম, ডয়টেরিয়াম আর ট্রিটিয়াম। তাহলে এরাও তো হাইড্রোজেন, মানে একটা মৌলেরই পরমাণু, একটা মৌলের পরমাণু, আইসোটোপ হতে পারে, একটা মৌলের তো পরমাণু, কিন্তু তাদের ভর আমরা দেখতে পাচ্ছি আলাদা, ঠিক আছে? আবার বিভিন্ন মৌলের, আমরা পরের কথাটা কি বলেছিলাম, যে বিভিন্ন মৌলের ভর এবং ধর্ম বিভিন্ন রকম হবে। যেমন হাইড্রোজেনের ভর হচ্ছে গিয়ে এখানে 2, অক্সিজেনের হচ্ছে 32, আর অ্যামোনিয়ার হচ্ছে গিয়ে কত, নাইট্রোজেনের 14 আর 3 মানে 17, ঠিক আছে? কিন্তু দেখা যায় যেমন আর্গন 40 অ্যান্ড ক্যালসিয়াম 40, দুটো আলাদা পরমাণু, তাহলে তাদের ভর তো আলাদা হওয়ার কথা, কিন্তু এক্ষেত্রে সেম, এটা আর্গনের একটা আইসোটোপ, এটা ক্যালসিয়ামের একটা আইসোটোপ, ঠিক আছে? হ্যাঁ, আরেকটা কথা, আমরা বার্জিলিয়াসের কথা বললাম, যে বার্জিলিয়াস কি বলেছিলেন, যে সমচাপ এবং তাপমাত্রায় সকল আয়তন একই আয়তন সকল গ্যাসের মধ্যে সমান সংখ্যক পরমাণু থাকে, কেননা তখনও অণুর কথা আসেনি, ঠিক আছে? এবার তারপরে সেটা থেকে সমস্যা তৈরি হলো, সেখান থেকে পরমাণু যে ভেঙে যাচ্ছে সেরকম দেখলেন, সেখান থেকে এলেন গিয়ে আমাদের অ্যাভোগাড্রো এসে পর তিনি অণুর কথা বললেন। তাহলে বার্জিলিয়াসের ওই প্রকল্পটাকেও তিনি পরিবর্তিত করে অ্যাভোগাড্রো প্রকল্প নাম দিয়ে তিনি কথাটা কি বললেন, যে সম আয়তন সকল গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু থাকবে। কন্ডিশনটা কি, সমান চাপ এবং তাপমাত্রায়, এটা তোমরা পড়েছো, সমচাপ এবং তাপমাত্রায় সম আয়তন সকল গ্যাসের সমান সংখ্যক অণু থাকে, এটা তিনি অ্যাভোগাড্রো প্রকল্প নামে পরিচিত। তার মানে কথাটার মানে কি, সমচাপ এবং তাপমাত্রায় যদি এই কন্ডিশনটা রাখা হয়, এই ভেসেলটার মধ্যে মনে করো এই কোনো একটা পার্টিকুলার টেম্পারেচার, আগেরটাই নিচ্ছি 35 ডিগ্রি সেন্টিগ্রেড, আর প্রেশার হচ্ছে 1 অ্যাটমসফিয়ার যদি নেওয়া হয়, এবং আলাদা আলাদা কন্টেনার যদি আমরা নিই, তাহলে প্রত্যেকটা কন্টেনারে এই কন্ডিশনটাই মেনটেন করছে, ঠিক আছে? তাহলে এখানে মনে করো হাইড্রোজেন গ্যাস নিয়েছি, এখানে নাইট্রোজেন গ্যাস নিয়েছি, এখানে অ্যামোনিয়া গ্যাস নিলাম, ঠিক আছে? সম আয়তন, এই প্রত্যেকটার আয়তন সমান ভি লিটার ধরা হলো, ঠিক আছে? তাহলে সমচাপ এবং তাপমাত্রায় সম আয়তন সকল গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু থাকে। এখানেও যদি n সংখ্যক অণু থাকে, এখানেও n সংখ্যক অণু থাকবে, এখানেও n সংখ্যক অণু থাকবে, ঠিক আছে? এবার এটাকে আমরা কি বললাম, অ্যাভোগাড্রো প্রকল্প, অ্যাভোগাড্রো হাইপোথিসিস। প্রকল্প কথাটার মানে কি, সূত্র নয় কেন, থিওরি নয় কেন? তার কারণটা হচ্ছে, সূত্র হয় প্রথমে, প্রকল্প হলো অর্থাৎ কেউ একজন নানান রকম এক্সপেরিমেন্ট করতে একটা মোটামুটি একটা থিওরি, মানে একটা কনসেপ্ট তৈরি করলেন, ঠিক আছে? সেই কনসেপ্টটা দিয়ে একটা স্টেটমেন্ট দিচ্ছেন, সেই স্টেটমেন্টটা দেওয়ার পর যখন তিনি সেটাকে এক্সপেরিমেন্টালি প্রুফ করবেন, তখন সেটা হয়ে যাবে সূত্র, ঠিক আছে? তখন সেটা হবে থিওরি। কিন্তু যদি এক্সপেরিমেন্টালি প্রুফ করতে না পারা যায় এবং সেটার সত্যতা পাওয়া যায়, মানে কোনো পরীক্ষা নিরীক্ষার সাহায্যে আমরা সেটাকে এক্সপ্লেন করতে পারছি না, প্রুফ করতে পারছি না, কিন্তু অ্যাকচুয়ালি সেটা ধরে আমরা অনেক রকম সমস্যার সমাধান করে ফেলছি, তাহলে তখন সেটা হচ্ছে গিয়ে হাইপোথিসিস। আমরা এই অ্যাভোগাড্রো প্রকল্পটা ধরে আজ পর্যন্ত যা করেছি সব কিছুরই সঠিক উত্তর পেয়েছি, সঠিক সমাধান পেয়েছি, কিন্তু অ্যাভোগাড্রো হাইপোথিসিসটাকে এখনো পরীক্ষা করে প্রমাণ করা যায়নি। অর্থাৎ এটা যে সমচাপ এবং তাপমাত্রায় একক আয়তন সম আয়তন সকল গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু থাকে, কটা অণু থাকে, কি বৃত্তান্ত, প্রত্যেকটা গ্যাসকে গুণে ওটা বের করা সম্ভব হয়নি, ঠিক আছে? তাহলে তোমরা এখান থেকে আমরা বলতে পারি, উনি বললেন যে তাহলে টেম্পারেচার যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে গিয়ে 273 কেলভিন যদি নেওয়া হয়, প্রেশার যদি নেওয়া হয় 1 অ্যাটমসফিয়ার, ঠিক আছে? টেম্পারেচার নেওয়া হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273 কেলভিন, প্রেশার 1 অ্যাটমসফিয়ার যদি নেওয়া হয়, এবং যদি আয়তনটা 22.4 লিটার হয়, আয়তন কত হচ্ছে না 22.4 লিটার যদি হয়, তাহলে সকল গ্যাসের মধ্যে অণুর সংখ্যা কত হবে
না 6.022 ইন্টু 10⁻23t। ঠিক আছে, 6.022 ইন্টু 10⁻23। ক্লিয়ার আছে? ওকে, তাহলে আমি আরেকবার বলছি যে অ্যাভোগাড্রো কি বললেন? অ্যাভোগাড্রো বললেন যে কন্ডিশনটা যদি এরকম হয় যে আমার যে পরিবেশটাতে আমি কাজটা করছি তাতে তাপমাত্রা হচ্ছে 0°C, মানে 273 কেলভিন, দুটো আলাদা আলাদা স্কেল। এই যে ইউনিট, এখানে ইউনিট কাজে লাগছে, এটা হচ্ছে কি কেলভিন, এটা হচ্ছে °C। চাপের একক হচ্ছে অ্যাটমসফিয়ার। চাপের একক অ্যাটমসফিয়ার, কত চাপ নেওয়া হয়েছে? 1 অ্যাটমসফিয়ার, ইউনিট অ্যাটমসফিয়ার। ঠিক আছে, যদি নেওয়া হয় তখন ওই গ্যাসটার আয়তন যদি 22.4 লিটার হয়, 22.4 লিটার যদি হয়, আয়তনটা কত হবে? 22.4 লিটার যদি হয়, তাহলে ওই গ্যাসটার মধ্যে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণু আছে। 10⁻23 কথাটার মানে হচ্ছে একের পিঠে 23টা শূন্য। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23। এটা কত দিয়ে গুণ করবো? 6.022। আমি যদি 0.022টা ছেড়েও দিই তার মানে এটা 6 গুণ, তার মানে এতগুলো, প্রায় এতগুলো অণু আছে। তাহলে এতগুলো কাউন্ট করা তো পসিবল নয়, তাই না? তাহলে এই হচ্ছে কি আমাদের আজকের ঘটনা। এবার পরের দিন আমরা এটাকে নিয়েই আবার এগিয়ে যাব। ঠিক আছে?